আমরা তোমাদের উপস্থিতি কম দেখতেছি এখনো। আমরা কাইনেটিক থিওরি অফ গ্যাস পড়তেছিলাম, কাজে আমাদের কাইনেটিক থিওরি অফ গ্যাসের রেসপেক্টে আমরা জাস্ট কাইনেটিক থিওরির আলোকে যে সমস্ত ল আছে, গ্যাসের কতগুলো ল আছে, সেই লগুলো ডিরাইভ করা যায় কিনা সেটা আমরা দেখেছিলাম লাস্ট ক্লাসে। একটা ল দেখি নেই আজকে, ওই লটা দেখবো আমরা। একটা ল বাদ ছিল ওই দিন, সেটা আজকে দেখবো আমরা। তো সেটা হচ্ছে তোমার গ্রাহামস ল অফ ডিফিউশন। আমরা ওই দিন দেখেছিলাম ইকুয়েশন অফ স্টেট, বয়েডস ল, চার্লস ল, অ্যাভোগাড্রোস ল, ডাল্টনস ল, পার্শিয়াল প্রেসার, এই কটা দেখেছি। আজকে দেখবো আমরা গ্রাহামস ল অফ ডিফিউশন, আমরা এটা আজকে দেখব। এখন এইটা যদি আমরা দেখতে যাই প্রথমেই, হ্যাঁ, তো আমরা এখানে তো আমরা গ্রাহামস ল অফ ডিফিউশন, আমরা যদি দুইটা সিস্টেমকে, দুইটা গ্যাসিয়াস সিস্টেমকে যদি পাশাপাশি রাখি এবং তাদের মধ্যে একটা মাঝখানে একটা পার্টিশন আছে, দুইটা সিস্টেম আমরা সেপারেটলি দুইটা সিস্টেম রাখলাম, কিন্তু মাঝখানে একটা পার্টিশন আছে। সে পার্টিশনটা এরকম থাকবে যে একটার মধ্য দিয়ে গ্যাস আরেকটার মধ্যে প্রবাহিত হতে পারবে, লিকুইডে প্রবাহিত হতে পারবে একটার মধ্য দিয়ে আরেকটা, গ্যাসও প্রবাহিত হতে পারবে একটার মধ্য দিয়ে আরেকটা। এখন এখানে তার মানে এখানে আমরা নর্মালি যে জিনিসটা বলার চেষ্টা করি, এই যে ডিফিউশন, আমাদের যে ডিফিউশনটা হবে, অর্থাৎ একটা থেকে আরেকটা কখন যাবে, কখন ফ্লোটা হবে, নর্মালি আমরা বলার চেষ্টা করি যে জিনিসটা, সেটা হচ্ছে মনে করো যে জাস্ট যদি দুইটা পাত্র থাকে, দুইটা পাত্রের মধ্যে সেম গ্যাসও যদি আমরা রাখি, একটা টেম্পারেচার যদি ডিফারেন্ট থাকে আরেকটা থেকে, অটোমেটিক্যালি যেটা টেম্পারেচার কম সেটার মধ্যে দিয়ে বেশি টেম্পারেচার থেকে হিট এনার্জি কম টেম্পারেচারের মধ্য দিয়ে, কম টেম্পারেচারের মধ্যে ওই পাত্রের মধ্যে এনার্জিটা ফ্লো করবে। তো গ্যাসিয়াস সিস্টেমের মধ্যেও এটা আমরা বলার চেষ্টা করতে পারি যে যদি আমাদের একই রকম থাকে, সেম টেম্পারেচার এন্ড প্রেসার যদি থাকে, বি অ্যালাউড টু ডিফিউজ ইনটু ওয়ান অ্যানাদার থ্রু ফাইন ফোর্স। তো আমরা যে এখানে পর্দাটা রাখার চেষ্টা করতেছি ফাইন ফোর্স, তার মধ্য দিয়ে সে সরাসরি ঢুকে যেতে পারবে, গ্যাসগুলো ঢুকে যেতে পারবে। যদি ঢুকে যায় তাহলে কিভাবে ঢুকবে, তাহলে রেট অফ ডিফিউশন এটা নির্ভর করবে কিসের উপর? রেট অফ ডিফিউশন উইল বি ইনভার্সলি প্রপোর্শনাল টু দি স্কোয়ার রুট অফ দেয়ার ডেন্সিটি। গ্রাহামস ল অফ ডিফিউশন বলতেছে যদি আমাদের ডেন্সিটি যত বেশি হয়, রেট অফ ডিফিউশনটা কমে যাবে। কিভাবে কমে যাবে? স্কোয়ার রুট অফ ডেন্সিটি 1/স্কোয়ার রুট অফ ডেন্সিটি, অর্থাৎ হলো ডিফিউশনটা কমবে। অর্থাৎ ডেন্সিটি যত কম হবে, ডিফিউশনের পরিমাণটা তত বেশি হবে। এইটাই আমাদের গ্রাহামস ল অফ ডিফিউশন, এটা বলা হয়েছে। এখন এই যে গ্রাহামস ল অফ ডিফিউশন, এটা আমরা বলার চেষ্টা করতেছি যে রেট অফ ডিফিউশন আমাদের, স্যার একটা প্রশ্ন আছে স্যার। হ্যাঁ বলো। স্যার আমরা ইন্টারমিডিয়েটে পড়ছি স্যার গ্রাহামের গ্যাস ব্যাপন সূত্র, স্যার এখানে মানে ব্যাপনের বিষয়টা কোথা থেকে আসতেছে? এই যে ল অফ ডিফিউশন মানে তো ব্যাপন।
এইটা হলো ল। হ্যাঁ স্যার আণবিক ভরের অনুপাতে স্যার গ্যাসটা বের হবে স্যার, গ্যাসের বের হওয়ার একটা টাইম ছিল T1 আচ্ছা T2 স্যার, ওইটা বলতেছি। আচ্ছা ঠিক আছে, এখানে দেখো ওইটাকে আমরা কাইনেটিক থিওরির আলোকে এটা কি বলা হয়েছে, ইফ দ্য টু গ্যাসেস এট দ্য সেম টেম্পারেচার এন্ড প্রেসার, যদি একই টেম্পারেচার এবং প্রেসারে থাকে, একই টেম্পারেচার এবং প্রেসারে থাকে, তাইলে একটার থেকে যখন আরেকটা, তাদের মধ্যে আমাদের ইন্টার একটা আছে, একটা পর্দা আছে মাঝখানে, একটা ঝিল্লি যদি আমরা বলার চেষ্টা করি, তার মধ্যে দিয়ে একটা আরেকটার মধ্যে ঢুকবে। এইটা ঢুকবে কিভাবে ঢুকবে, এইটা নির্ভর করবে, এটা বলা হচ্ছে যে তাদের স্কোয়ার রুট অফ ইনভার্সলি প্রপোর্শনাল টু দি স্কোয়ার রুট অফ ডেন্সিটি, এইটা হচ্ছে ল আর কি। আমরা এটাকে কাইনেটিক থিওরির আলোকে এটাকে এক্সপ্লেন করার চেষ্টা করি, আমরা দেখার চেষ্টা করি, তারপরে আমরা যাই একটু, তারপরে দেখো আমাদের এখানে অটোমেটিক্যালি আমাদের মলিকুলার ওয়েট চলে আসবে, আণবিক ভর চলে আসবে। কাজে এই যে রেট অফ ডিফিউশন অফ এ গ্যাস থ্রু পোরাস ভেসেল প্রপোর্শনাল টু দি আরএমএস স্পিড অফ দি মলিকুলস, অর্থাৎ স্পিড যত বেশি হবে, স্পিড যত বেশি হবে ও কি করবে, তত বেশি ঢুকে যেতে পারবে। এখন স্পিড বেশি মিন্স অটোমেটিক্যালি তার এনার্জি বেশি, এনার্জি বেশি, যে যার এনার্জি বেশি হবে সে তাড়াতাড়ি বেশি ঢুকে যেতে পারবে। তাহলে এটা আমাদের এই যে মানে ইট ইজ লজিক্যালি মানে অ্যাজিউম দ্যাট, আমরা নর্মালি বলার চেষ্টা করি যার কাইনেটিক এনার্জি বেশি, গতি শক্তি বেশি, সে কি করবে, মানে তুমি টোটাল এনার্জিটা একটা ওয়ালের উপর যখন প্রয়োগ করবা, ওয়ালের তেমন কোনো ক্ষতি হবে না, বাট ওটা যদি ওই এনার্জিটুকু যদি একটা পার্টিকুলার পয়েন্টে প্রয়োগ করো, অ্যাপ্লাই করো, তাহলে কি হবে, ওই ওয়ালটা তখন অটোমেটিক্যালি ওখানে ভেঙে যাবে, তখন ওই ওয়ালটা ভেঙে যাবে। কাজে এখানে পোরাসের কথা যে জিনিসটা বলা হচ্ছে, যে আমাদের ওই ঝিল্লির মধ্য দিয়ে যেটাকে প্রকাশ করবে, যেটুকু যাবে সেটা হচ্ছে, এটা নির্ভর করবে যে আরএমএস স্পিড, আরএমএস স্পিড, এইটা আমরা জাস্ট রেট অফ ডিফিউশন অফ এ গ্যাস porous vessel will obviously be proportional to the RMS speed of the molecule। তার মানে কি, RMS স্পিড যত বেশি হবে আমার এখানে, তার ওই পোরোসিটিটা অটোমেটিক্যালি বেড়ে যাবে, পোরোসিটিটা অটোমেটিক্যালি বেড়ে যাবে আর কি, আরএমএস স্পিড যত বাড়বে, আরএমএস স্পিড বাড়ার সাথে সাথে পোরোসিটিটা বাড়বে। তো এখন এই যে আরএমএস স্পিড, এখন আমরা কাইনেটিক থিওরির আলোকে আমরা আরএমএস স্পিড এটা কিভাবে করতে পারি, দেখো কাইনেটিক থিওরির আলোকে যেটা বলার চেষ্টা করতেছে, যে আমাদের আমরা এখান থেকে যেটা বলার চেষ্টা করতেছি যে রেট অফ ডিফিউশন ইজ প্রপোর্শনাল টু দ্য আরএমএস স্পিড অফ দ্য সি, আরএমএস স্পিড মানে সিটা হচ্ছে আরএমএস স্পিড, আমরা এখানে বলার চেষ্টা করতেছি রুট মিন স্কয়ার স্পিড। তো এখন আমরা কাইনেটিক থিওরির আলোকে এখন আসি, আমরা PV is equal to 1/3 of mn c স্কয়ার, এটা আমরা জানি, ডিরাইভ করে আসছি। তাইলে এখানে দেখো এই যে mn, mটা হলো মাস অফ ইন্ডিভিজুয়াল মলিকুল, nটা হচ্ছে টোটাল নাম্বার অফ মলিকুল। ইফ উই কনসিডার 1 মোল অফ গ্যাস, তাহলে mn is equal to, this is equal to ক্যাপিটাল M, মলিকুলার ওয়েট, মলিকুলার ওয়েট, mn is equal to তখন অটোমেটিক্যালি মলিকুলার ওয়েট, mn is equal to for 1 গ্রাম of mole of gas। তাইলে এই যে এখানে V by M, M by V is equal to কত, M by V rho is equal to M by V। তাহলে এখানে এই যে M by V, তার মানে এটা হলো thrice P by C square is equal to thrice P by rho, অটোমেটিক্যাল, তার মানে এটা কিন্তু আমার ওই অটোমেটিক্যালি মলিকুলার ওয়েটের উপর চলে আসতেছে। তাহলে দেখো, তাহলে এই মলিকুলার ওয়েটের রেসপেক্টে এটা হলো ডেনসিটি, ডেনসিটি ইট ডিপেন্ডস অন মলিকুলার ওয়েট, ইট ডিপেন্ডস অন মলিকুলার ওয়েট। কারণ একটা হাইড্রোজেন অ্যাটম, একটা অক্সিজেন অ্যাটম, একটা হাইড্রোজেন অ্যাটমের চাইতে অক্সিজেন অ্যাটম কত গুণ ভারী, 16 গুণ ভারী। তার মানে ওটাও অক্সিজেন অ্যাটমটা হাইড্রোজেন অ্যাটমের চাইতে 16 গুণ ডেন্সার, ডেন্সিটি তার 16 গুণ বেশি। এটা আমাদের সবসময়, কারণ আমরা যখনই সেম ভলিউমের কথা চিন্তা করব, ভলিউম যদি সেম হয় তাহলে এখানে কি হবে, এমটা 16 গুণ বেশি, অটোমেটিক্যালি রোটা 16 গুণ বেশি। তাইলে এখানে দেখো সিটা রুট মিন স্কয়ার ভেলোসিটি হুইচ ইজ ইকুয়াল টু স্কয়ার রুট অফ থ্রাইস পি ডিভাইডেড বাই রো। আমাদের প্রথমেই আমরা বলার চেষ্টা করতেছি এট দ্য সেম টেম্পারেচার অ্যান্ড প্রেসার, প্রেসার এবং টেম্পারেচার দুইটাই আমাদের সেম হবে, তার মানে প্রেসার এবং টেম্পারেচার আমাদের কনস্ট্যান্ট। যদি টেম্পারেচার আমাদের কনস্ট্যান্ট হয়, তো প্রেসার যদি আমাদের কনস্ট্যান্ট হয়, তাহলে এখানে কি পাচ্ছি, তার মানে এখানে সি ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু
square root of rho. C is inversely proportional to square root of rho. তাইলে এখানে দেখো তার মানে সিটা ডিপেন্ড করতেছে ডেনসিটির উপর, কারণ প্রেসার আমার কনস্ট্যান্ট, 3P-টা কনস্ট্যান্ট আমাদের, 3P-টা কনস্ট্যান্ট, যেহেতু কনস্ট্যান্ট তাহলে সিটা ডিপেন্ড করতেছে ডেনসিটি পার্টিকুলার গ্যাসের ক্ষেত্রে। তাহলে যার ডেনসিটি বেশি হবে, যার ডেনসিটি বেশি হবে, তোমাদের মধ্যেই দেখো যারা এই দৌড়াদৌড়ি করো, যে যার স্বাস্থ্য একটু ভালো তার পক্ষে কিন্তু খুব বেশি দৌড়ানো সম্ভব না। সম্ভব কি? যে না একটু স্যার। একলা পাতলা বেশি, যার ওয়েট কম, সে একটু দৌড়াইতে পারে তুলনামূলকভাবে ভালো পারবে। এটা কিন্তু ওই তার অটোমেটিক্যালি এখানে মোমেন্টামও চলে আসবে, অটোমেটিক্যালি এনার্জি চলে আসবে। কাজে এখানে দেখো এই যে রোটা, আমরা যে জিনিসটা বলার চেষ্টা করতেছি, তাহলে সি ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু স্কোয়ার রুট অফ রো। আবার এখানে আমরা বলেছিলাম এইটা কি বলতে চাইতেছে, কাজে রেট অফ ডিফিউশন ইজ প্রপোর্শনাল টু সি ইজ প্রপোর্শনাল টু 1 বাই স্কোয়ার রুট অফ রো, 1 বাই স্কোয়ার রুট অফ রো। কাজেই যেহেতু টেম্পারেচার এবং প্রেসার কনস্ট্যান্ট থাকতেছে, আমরা অটোমেটিক্যালি এখানে বলার চেষ্টা করতে পারতেছি যে আমাদের রেট অফ ডিফিউশনটা ডেনসিটির সাথে যেহেতু এখানে বলছি ইজ প্রপোর্শনাল টু সি, আর এইখানে অটোমেটিক্যালি সি ইজ প্রপোর্শনাল টু 1 বাই স্কোয়ার রুট অফ রো, তাহলে রেট অফ ডিফিউশন, এই রেট অফ ডিফিউশনটাকে নরমালি আমরা আর দ্বারা প্রকাশ করার চেষ্টা করি। তাহলে এখানে অটোমেটিক্যালি আমরা বলতে পারি যে আর ইজ প্রপোর্শনাল টু সি ইজ প্রপোর্শনাল টু স্কোয়ার 1 বাই রুট অফ। তাহলে এখন যদি যে কোনো দুইটা গ্যাসের ক্ষেত্রে আমরা কনসিডার করি, দুইটা ক্ষেত্রে একটা যদি R1 হয় আর একটা যদি R2 হয়, তাহলে কি হবে? R1 is proportional to 1 by square root of rho, R2 is proportional to 1 by square root of rho 1, আর R2 টা হলো rho 2। তাহলে দেখো R1 by R2 কত হবে? R1 by R2 অটোমেটিক্যালি rho 2 by rho 1। কি বুঝতে পারছো কথাটা? ইয়েস স্যার। R1 by R2, যে প্রথমে যে কথাটা বললাম যে R1 R2, এখানে দেখো R1 যদি আমি একটাকে R1 আমি কনসিডার করি, তাহলে কি হবে আমার? R1 is proportional to 1 by square root of rho, তাহলে R2 is proportional to square root of 1 by rho। তাহলে অটোমেটিক্যালি এখানে আমরা লেখার চেষ্টা করতে পারি যে R1 by R2, এখানে আমরা লেখার চেষ্টা করতে পারি যে R1 by R2 অটোমেটিক্যালি এইভাবে হবে যে তোমাদের জাস্ট এখানে আমি লিখতেই পারি যে R1 by R2, এটা হলো R, এটা হলো 1, এটা হচ্ছে R, এটা হচ্ছে 2, which is equal to R1 by R2, which is equal to জাস্ট আমরা লিখতে পারি যে স্কোয়ার রুট অফ, তো স্কোয়ার রুট অফ কি হবে আমাদের? রো 1 বাই রো 2, স্কোয়ার রুট অফ, এখানে আমরা বলার চেষ্টা করতে পারি একটা হলো রো 1, না রো 2 বাই রো 1, এটা অটোমেটিক্যালি যেটা হবে আমাদের 2 by rho 1 হবে। হ্যাঁ স্যার রো 2 by rho 1 হবে না? হ্যাঁ হ্যাঁ, রো 2 বাই রো 1, আমি রো 2 বলছি আর কি মাঝে মধ্যে। এটা দেখো রো, এই ক্ষেত্রে রো, এটা হচ্ছে আমাদের রো 2, এইটা হচ্ছে আমাদের রো 1, এটা আমরা এখান থেকে অটোমেটিক্যালি আমরা লিখতে পারি। কাজে দেখো R1 স্কোয়ার রো 1 ইজ ইকুয়াল টু R2 স্কোয়ার রো 2, অটোমেটিক্যালি এখান থেকে যদি আমরা ওটাও করতে চাই তাহলে অটোমেটিক্যালি স্কোয়ার হিসাবে চলে আসবে। এইটা হচ্ছে তার মানে কাইনেটিক থিওরির আলোকে আমরা গ্রাহামস ল অফ ডিফিউশনটাকে এক্সপ্লেন করতে পারতেছি। এখানে যদি আমরা দেখার চেষ্টা করি আবার ইন টার্মস অফ এটার সাথেও যদি আমরা এভাবে বলতে চাই যে হুইচ ইজ ইকুয়াল টু, দেখো R1 ইজ ইকুয়াল টু, এখানে আবার ওই যদি আমাদের ই দরকার পড়ে তাহলে হবে C1 বাই C2। ইন টার্মস অফ ভ্যালোসিটি যদি আমরা দেখি তাইলে যেটা হবে সেটা হচ্ছে এখানে আমরা এটাও লিখতে পারি যে এটা হলো C1 আর একটা হবে C2। তার মানে এটা C, এটা C, এটা 2,
এটা 1। এটা হলো আমাদের গ্রাহামস ল অফ ডিফিউশন আমরা বলার চেষ্টা করতে পারতেছি। তো এইটা আমরা তার মানে এই কটা ল আমরা এখানে ডিসকাস করার চেষ্টা করলাম। এখন যেটা দেখবো আমরা সেটা হচ্ছে প্রথমেই ডিগ্রিজ অফ ফ্রিডম। ডিগ্রিজ অফ ফ্রিডম যেটা বুঝি আমরা সেটা হচ্ছে স্বাধীনতার মাত্রা। যদি আমরা বলি স্বাধীনতার মাত্রা, প্লিজ মুভ দিস উইন্ডো, এটা কি তোমরা দেখতে পাচ্ছ যে মুভ দিস উইন্ডো অ্যাওয়ে ফ্রম দ্য শেয়ার্ড অ্যাপ্লিকেশন? জি Yes, স্যার। sir. এটাকে সরানোর উপায় কি? আমি তো বুঝতে পারতেছি না এটা এটা আসেই বা কেন? স্যার এখন ঠিক হয়েছে তো? এই যে আবার আইছে। আচ্ছা, ডিগ্রিজ অফ ফ্রিডম, স্বাধীনতার মাত্রা। এখন আমরা নর্মালি বলার চেষ্টা করি যে তোমরা যখন এই ক্যাম্পাসে থাকো তোমাদের কে কোথায় আছো না আছো সেটা তোমরা নিজেরা জানো। বাড়িতে কিন্তু তোমরা বেশিরভাগ ক্ষেত্রে অনেকেই মিথ্যা কথা বলে, অনেকেই, সবাই না, অনেকেই বলে যে আমি রুমে আছি বা আমি ডিপার্টমেন্টে আছি, অমুক জায়গায় আছি, কিন্তু সেই জায়গায় নাই। তার মানেটা হলো তোমরা যে এখন বাড়িতে যখন আছো, তুমি যখন সন্ধ্যার পরে বাইরে যাবা অন্তত তোমার কাছে 5-7 বার টেলিফোন যায় যে তোমার দেরি হচ্ছে কেন, তুমি কেন দেরি করতেছো বাইরে। তার মানে স্বাধীনতাটা কিছুটা কমে গেছে, কি বলো? বাসায় স্বাধীনতা বেশি না কম? স্যার কম। স্যার কম। বাসায় কম, কিন্তু তোমরা যখন ক্যাম্পাসে থাকো তখন কে কি করতেছো না করতেছো এটা কিন্তু বাড়িতে হয়তো বাড়িতে প্রতিদিন 1-2 বার টেলিফোন করে, ঠিক আছে, কিন্তু তারপরে তো তুমি বলে দিলেই পারো যে আমি অমুক জায়গায় আছি, এইটুকু। কিন্তু আমরা যে কথা বলি আমরা বেশিরভাগই চেষ্টা করব আমাদের সত্য কথা বলতে যে অমুক জায়গায় আছে, কারণ কারো গার্জিয়ান চায় না যে তুমি খারাপ করো, এটা চায় না, সবাই চায় ভালো করো। আমি এখানে তার মানে তোমাদের এখন স্বাধীনতাটা কমে গেছে, তার মানে তোমরা যখন ক্যাম্পাসে থাকো তখন স্বাধীনতাটা তোমাদের বেশি। কাজে এখানে আমরা যে জিনিসটা কনসিডার করার চেষ্টা করি, সাপোজ একটা স্ট্রেট লাইন আমরা একটা স্ট্রেট লাইন যদি আমরা কনসিডার করি, ওই স্ট্রিং এর মধ্যে যদি মনে করো একটা পিঁপড়া, একটা অ্যান্ট মুভ করে, তাহলে ওর মুভ করবে কি একটা ডিরেকশনে। সেটা যদি আমি এক্স অ্যাক্সিসে হয় তাহলে ওর মুভমেন্টটা শুধু একটা ডিরেকশন হবে, পার্টিকুলার ডিরেকশন, যেটাকে বলি আমরা এক্স অ্যাক্সিস। অন্য কোনো ডিরেকশন ওর কোনো মুভমেন্ট নাই। কিন্তু এইটাকে, এই পিঁপড়াটাকে যদি আমি একটা প্লেনে নিয়ে আসি, একটা ওয়ালের উপর ছেড়ে দেই, তাহলে কি করবে? ওয়ালের যে কোনো ডিরেকশনে সে মুভ করতে পারবে, অথবা একটা সারফেসে যে কোনো ডিরেকশনে মুভ করতে পারবে। তার জন্য এক্সপ্লেন করার জন্য তখন আমার দুইটা কোঅর্ডিনেট দরকার, এক্স অ্যাক্সিস এন্ড ওয়াই অ্যাক্সিস, অর ওয়াই অ্যাক্সিস এন্ড জেড অ্যাক্সিস, যে কোনো দুইটা কোঅর্ডিনেট আমার দরকার। যদি আমি ভার্টিক্যাল প্লেনে আমি কনসিডার করি তাহলে এক্স জেড অর ওয়াই জেড আমি কনসিডার করতে পারি, আর যদি হরিজন্টাল প্লেন তাহলে এক্স ওয়াই। তার মানে কি, ওটাকে এক্সপ্লেন করার জন্য আমার দুইটা কোঅর্ডিনেট লাগবে, একটা কোঅর্ডিনেট হলে হবে না। আর যদি একটা স্ট্রিং এর মধ্যে থাকে তাহলে ওকে এক্সপ্লেন করার জন্য একটা কোঅর্ডিনেট হলেই চলবে। আবার যদি ওপেন স্পেসে থাকে, ফ্রি স্পেসে থাকে, এই যে একটা রুমের মধ্যে একটা ফ্যান ঝুলতেছে, এই যে ফ্যানটা ঝুলতেছে ওকে এক্সপ্লেন করার জন্য কি লাগবে? ওর এক্স অ্যাক্সিসে পজিশন লাগবে। 3 ডাইমেনশনাল। তার মানে ওকে এক্সপ্লেন করার জন্য এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস এবং জেড অ্যাক্সিস, তিনটে অ্যাক্সিস আমাকে জানতে হবে। একটা বিল্ডিং এর কর্নার যদি আমি জানতে চাই, একটা ঘরের কর্নার যদি আমি জানতে চাই, তাকে এক্সপ্রেস করার জন্য আমার তিনটা কোঅর্ডিনেট জানতে হবে, এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস এন্ড জেড অ্যাক্সিস। তার মানে কি, কোন তার অবস্থানের উপর ভিত্তি করে তাকে ব্যাখ্যা করার জন্য আমার কটা কোঅর্ডিনেট, ইন্ডিপেন্ডেন্ট কোঅর্ডিনেট দরকার। যে কয়টা ইন্ডিপেন্ডেন্ট কোঅর্ডিনেট দরকার, ওই ইন্ডিপেন্ডেন্ট কোঅর্ডিনেট গুলাই হচ্ছে ওর ডিগ্রিজ অফ ফ্রিডম। তাইলে শুধুমাত্র যখন এক্স অ্যাক্সিস আমরা কনসিডার করি, একটা অ্যাক্সিস যদি আমি কনসিডার করি, তাহলে ওর এনার্জিটা তখন ডিস্ট্রিবিউশন হবে, আমরা ভি ইজ ইকাল টু ভ্যালোসিটি তখন ভি হিসাবে ট্রিট করি, তখন একটাই কম্পোনেন্ট, কাইনেটিক এনার্জি ইজ ইকাল টু হাফ অফ এম ভি স্কোয়ার। যখনই আমি দুইটা কম্পোনেন্ট আমি কনসিডার করব, তখন এই দেখো ভি এক্স এন্ড ভি ওয়াই যদি হয়, তার মানে আমরা কি লিখি? ভি ইজ ইকাল টু স্কোয়ার রুট অফ ভি এক্স স্কোয়ার প্লাস ভি ওয়াই স্কোয়ার। তার মানে কিন্তু তখন তার এনার্জি দুইটা কম্পোনেন্টে ভাগ হয়ে যাবে,
আবার যখনই আমি তিনটা কম্পোনেন্টে যাব তার এনার্জিটা তখন ভি স্কোয়ার ইজ ইকাল টু ভি এক্স স্কোয়ার ভি ওয়াই স্কোয়ার অ্যান্ড ভি জেড স্কোয়ার, তার মানে তিনটা কোঅর্ডিনেটে ডিস্ট্রিবিউটেড হয়ে যাবে। তার মানে আমরা ইন টার্মস অফ পজিশনের রেসপেক্ট এক্স ওয়াই জেড, এনার্জির রেসপেক্টে আমরা বলার চেষ্টা করি তার কাইনেটিক এনার্জিটা কটা কম্পোনেন্টে ডিস্ট্রিবিউটেড হয়ে যাচ্ছে। যে কয়টা কম্পোনেন্টে তার এনার্জি ডিস্ট্রিবিউটেড হয়ে যাবে ওই কয়টা কম্পোনেন্টকে আমরা বলার চেষ্টা করি তার ডিগ্রিজ অফ ফ্রিডম। তার ডিগ্রিজ অফ ফ্রিডম সেটা হলো স্বাধীনতার মাত্রা হিসেবে আমরা ট্রেড করি আর কি। এবং এটা এই যে তিনটার কথা আমরা বললাম 3 ডাইমেনশন, তার মানে আমরা সবাই ক্রিকেট খেলা দেখি না? ক্রিকেট খেলা দেখি আমরা Yes, sir. আমরা কোনটা ফাস্ট বল, কোনটা স্লো বল, মিডিয়াম ফাস্ট, তারপরে আবার স্পিন বল, এটা আমরা জানি। আমরা এখন এই যে যখন আবার, তার মানে এখানে আমরা মোশনটাকে দুইটা মোশন হিসেবে কনসিডার করার চেষ্টা করি। একটা হচ্ছে ট্রান্সলেশনাল মোশন আর একটা হচ্ছে রোটেশনাল মোশন। যখন আমরা একটা ফাস্ট বল, যখনই আমরা চিন্তা করি ফাস্ট বল, মিডিয়াম ফাস্ট যাই বলি না কেন, ফাস্ট বল, তার মধ্যে কিন্তু রোটেশনটা নাই, তার মধ্যে রোটেশন নাই। এখানে শুধু ফাস্ট আছে, মানে এখানে তার যে মোশনটা আছে এই মোশনটা শুধুমাত্র ট্রান্সলেটরি মোশন, ট্রান্সলেশনাল মোশন। আমরা মোশনটাকে তিন ভাবে ভাগ করতে পারি, মেনলি করি আমরা দুই ভাগে। একটা হচ্ছে ট্রান্সলেশনাল মোশন আর একটা হচ্ছে রোটেশনাল মোশন। স্পিনিং মোশন যখনই আমরা কনসিডার করব, স্পিন বল যখন আমরা কনসিডার করি যে আমাদের সাকিব তার বলটা হলো স্পিন বল, শুধু যদি স্পিন হয় তাহলে কিন্তু তার বলটা কখনোই আগাবে না, এক জায়গায় রোটেট করবে। স্পিন মানে হলো রোটেশন, তার মানে একটা পার্টিকুলার পয়েন্টে যে পয়েন্টে পড়বে সেই পয়েন্টে রোটেট করবে। কিন্তু এখানে স্পিন বলকে কিন্তু 22 গজ দূরে যেতেও হবে। 22 গজ দূরে যেতে গেলে কি করতে হবে? তার মানে এখানে তার দুটা মোশন কাজ করে, একটা হচ্ছে স্পিন মোশন আর একটা হচ্ছে স্পিনিং মোশন, তার মানে রোটেশনাল মোশন, আর একটা হচ্ছে ট্রান্সলেশনাল মোশন। এখানে কিন্তু আমাদের দুইটা মোশন কাজ করবে, একটা হচ্ছে স্পিনিং মোশন মানে রোটেশনাল মোশন, আর একটা হচ্ছে ট্রান্সলেশনাল মোশন। তাইলে ওই যে নর্মালি ট্রান্সলেশনাল মোশনের জন্য তার যে তিনটা ডিগ্রিজ অফ ফ্রিডম যেটা দরকার ছিল একটা স্পেসে যে কোনো অবস্থার পার্টিকেলকে এক্সপ্লেন করার জন্য, যখনই আমরা রোটেশন কনসিডার করব তখন তার নাম্বার অফ কোঅর্ডিনেট তখন আবার বেড়ে যাবে। তার মানে রোটেশনটা হবে, আমরা নর্মালি এখানে রোটেশন হবে ডিউ টু মোমেন্ট অফ ইনার্শিয়া আমরা বলার চেষ্টা করি। মোমেন্ট অফ ইনার্শিয়া, জড়তার ভ্রামক, পরিচিত তোমরা? জি স্যার। জড়তার ভ্রামক মোমেন্ট কত? আই ওমেগা স্কয়ার না? জি স্যার। আই ওমেগা স্কয়ার। ওমেগাটা হচ্ছে অ্যাঙ্গুলার ভেলোসিটি, আমরা ওখানে পেলাম কাইনেটিক এনার্জি আর এখানে মোমেন্ট অফ ইনার্শিয়া। তার মানে কি আমার এখানে যখন স্পিনিং মোশন আমরা কনসিডার করব, তার মানে কি দুইটা অ্যাটম যখন ফিক্স থাকবে, যেমন মনো অ্যাটমিক গ্যাস যদি আমরা কনসিডার করি, মনো অ্যাটম মানে সিঙ্গেল অ্যাটম যদি হয় তাহলে ওর কোনো রোটেশন হবে না, ও শুধুমাত্র ট্রান্সলেশনাল মোশনই যথেষ্ট। ওকে এক্সপ্লেন করার জন্য আমার তিনটা কোঅর্ডিনেটই লাগবে, শুধু ট্রান্সলেশনাল মোশন, কারণ ওখানে ও কার এগেইনস্টে রোটেশন করবে। ও তখন রোটেশন করতে গেলে তখন আমাদের দরকার ট্রাইঅ্যাটমিক মলিকুল, ডাইঅ্যাটমিক মলিকুল, ট্রাইঅ্যাটমিক মলিকুল। তার মানে দুইটা অ্যাটম তারা দুইটা মলিকুল একসাথে কম্বাইন্ড থাকবে, পাশাপাশি থাকবে, যেটাকে আমরা ডাইঅ্যাটমিক মলিকুল বলি। যেমন অক্সিজেন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, এয়ার, এগুলো হলো ডাইঅ্যাটমিক মলিকুল। এগুলো যার মধ্যে দুইটা অ্যাটম আছে। আর যদি মনো অ্যাটম আমি কনসিডার করি তার মধ্যে একটা অ্যাটম আছে, যেমন কার্বন, এটা হলো মনো অ্যাটমিক গ্যাস। তাইলে এইটা সিঙ্গেল অ্যাটমের রেসপেক্টে আমার শুধুমাত্র ট্রান্সলেশনাল মোশনটা দরকার। আর যখনই আমরা মনো অ্যাটমিক গ্যাস আমরা ডাইঅ্যাটমিক গ্যাস আমরা কনসিডার করব, তখন শুধুমাত্র ট্রান্সলেশন হলে হবে না, তার সাথে রোটেশনও যোগ হবে, তখন আমাদের নাম্বার অফ ডিগ্রিজ অফ ফ্রিডমটা বেড়ে যাবে আর কি। কাজেই সেই কতগুলো হবে সেটা আমরা ব্যাখ্যা করার চেষ্টা করবো আর কি। এটা হলো আমাদের ডিগ্রিজ অফ ফ্রিডম। তাহলে এখন হলো ল অফ ইকুইপার্টিশন অফ এনার্জি, শক্তির সমবিভাজন নীতি। আমরা জানি
যে অ্যাকর্ডিং টু কাইনেটিক থিওরি অফ গ্যাস, মানে অ্যাভারেজ কাইনেটিক এনার্জি অফ এ সিস্টেম অফ মলিকুলস ইন থার্মাল ইকুইলিব্রিয়াম at temperature T is uniformly distributed in all degrees of freedom. All degrees of freedom এ তারা ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড হয়। একটা পাত্রের মধ্যে কেন কিভাবে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড হয়? এখন দেখো, আমরা যদি একটা পাত্রের মধ্যে গ্যাস রাখি, গ্যাসিয়াস সিস্টেম আছে, এখন গ্যাসিয়াস সিস্টেম রাখে তুমি একটা পাত্রের মধ্যে গ্যাস রাখছো, তুমি দেখতেছো ওই সিস্টেমটা একদিকে মুভ করতেছে। তুমি যদি দেখো যে ওই সিস্টেমটা একদিকে মুভ করতেছে, অটোমেটিক্যালি তুমি ভয় পাবা। কিন্তু যে পাত্রে আমরা গ্যাস রাখতেছি, আমাদের গ্যাসিয়াস সিস্টেম কি মুভ করে? আমাদের গ্যাসিয়াস সিস্টেম মুভ করে না। যেহেতু আমাদের গ্যাসিয়াস সিস্টেম মুভ করে না, তার মানে কি, আমাদের যদি মুভ করতো তাহলে আমাদের চতুর্দিকে একটা পার্টিকুলার দিকে মুভ করা মানে তার ওই দিকের এনার্জির পরিমাণটা বেশি, ওই দিকের এনার্জির পরিমাণটা বেশি। কিন্তু আমরা নর্মালি দেখি ওকে যেখানেই রাখা হোক না কেন, ওকে যেখানেই রাখা হোক না কেন, ও কিন্তু ওই জায়গাতেই অবস্থান করে, ওই জায়গাতেই অবস্থান করে, ওই জায়গাতে অবস্থান করে। তার মানেটা দাঁড়াইলো যেটা হচ্ছে আমাদের প্রতিটা কম্পোনেন্টে তার এনার্জিটা হচ্ছে, প্রতিটা কম্পোনেন্টে তার এনার্জিটা হচ্ছে সমান। সমান হওয়ার ফলে সে কোনো দিকে মুভ করতে পারতেছে না। কোনো একটা দিকে যদি তার এনার্জি বেশি হইতো, অটোমেটিক্যালি সে সেই দিকে মুভ করে যেত, সেই দিকে মুভ করে যেত। যেদিকে এনার্জি কম ওই দিকে যেত না, যেদিকে এনার্জি বেশি সেদিকে মুভ করতো। কিন্তু আমরা দেখতে পাই যে একটা পার্টিকুলার টেম্পারেচার যদি আমি কনসিডার করি, তাহলে আমাদের এনার্জিটা, গ্যাসের সিস্টেমটা কোনো দিকে মুভ করে না, তার মানে আমার চতুর্দিকে এনার্জিটা সমান। তাহলে তখন আমরা যেটা বলার চেষ্টা করি, তার মানে এই যে অ্যাকর্ডিং টু কাইনেটিক থিওরি অফ গ্যাস, যেটা আমরা বলছি যে হাফ অফ এম সি স্কোয়ার ইজ ইকাল টু 3/2 কেটি, আমরা এটা ডিরাইভ করে আসছি। এবং আমরা জানি যে সি স্কোয়ার ইজ ইকাল টু ই স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস ডাব্লিউ স্কোয়ার। এইটা হলো তিনটা কম্পোনেন্ট অফ ভেলোসিটি, এক্স কম্পোনেন্ট, ওয়াই কম্পোনেন্ট এন্ড জেড কম্পোনেন্ট। এখন আমরা এখানে বলার চেষ্টা করতেছি the mean square velocity along the three components are equal. Mean square velocity along the three components are equal, অর্থাৎ হলো u square is equal to v square is equal to w square। যদি কোনো একটা বেশি হয়ে যায় তাহলে কিন্তু সেদিকে মুভ করে যাবে সিস্টেমটা, আলটিমেট সিস্টেম কোনো দিকে মুভ করছে না। তার মানে কি? তার মানেটা হলো আমাদের ভেলোসিটি ইকুয়াল। তাহলে দেখো, যদি ভেলোসিটি ইকুয়াল হয় তাহলে হাফ অফ এম ইউ স্কোয়ার ইকুয়াল টু হাফ অফ এম ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু হাফ অফ এম ডাব্লিউ স্কোয়ার। তার মানে কাইনেটিক এনার্জিটাও ইকুয়াল। তাহলে আমরা লিখতে পারি হাফ অফ এম সি স্কোয়ার, দিস ইজ দ্য সামেশন অফ হাফ অফ এম ইউ স্কোয়ার প্লাস হাফ অফ এম ভি স্কোয়ার প্লাস হাফ অফ এম ডাব্লিউ স্কোয়ার হুইচ ইজ ইকুয়াল টু 3/2 কেটি। এবং প্রত্যেকটা যেহেতু সমান, ওইটাকে আমরা লেখার চেষ্টা করতেছি 3 ইন্টু হাফ অফ এম ইউ স্কোয়ার, 3 ইন্টু হাফ অফ এম ভি স্কোয়ার, 3 ইন্টু হাফ অফ এম ডাব্লিউ স্কোয়ার is equal to 3/2 কেটি। তাইলে দেখো হাফ অফ এম ইউ স্কোয়ার is equal to half of এম ভি স্কোয়ার is equal to half of এম ডাব্লিউ স্কোয়ার is equal to half of কেটি। তার মানে প্রত্যেকটা কম্পোনেন্টে এনার্জি ইকুয়ালি ডিস্ট্রিবিউট হয়ে যাচ্ছে এবং তার পরিমাণটা হচ্ছে which is equal to half of কেটি, যেটাকে বলি আমরা। তার মানে এই হাফ অফ কেটি, দিস ইজ দ্য মানে জাস্ট হলো এভারেজ কাইনেটিক এনার্জি অ্যাসোসিয়েটেড উইথ ইটস ডিগ্রিজ অফ ফ্রিডম। কাজে এইটাকে আমরা বলার চেষ্টা করি ল অফ ইকুইপার্টিশন অফ এনার্জি, ল অফ ইকুইপার্টিশন অফ এনার্জি। কাজেই এইটাকে বলি আমরা একটা ডিগ্রি যে তার এনার্জিটা হলো হাফ অফ কেটি। নাও ইফ উই কনসিডার দেয়ার আর মোর ডিগ্রিজ অফ ফ্রিডম, ডিগ্রিজ অফ ফ্রিডম যত বেশি হবে, মোর ডিগ্রিজ অফ ফ্রিডম, তখন অটোমেটিক্যালি তার এনার্জির পরিমাণটাও বাড়তে থাকবে। তার এনার্জির পরিমাণটা, ডিগ্রির পরিমাণ যত বেশি হবে, স্বাধীনতার মাত্রা যত বেশি হবে, তার এনার্জির পরিমাণও তত বেশি হবে। তাহলে এইটাকে আমরা ল অফ ইকুইপার্টিশন অফ এনার্জি হিসাবে আমরা ট্রিট করতেছি। তাইলে দেখো, যদি ইফ উই কনসিডার একটা মনো অ্যাটমিক গ্যাস, তার মধ্যে 3টা ডিগ্রিজ অফ ফ্রিডম আছে, তাহলে তার এনার্জি 3/2 কেটি। আবার এইটা আমরা বলেছি এখানে, এই আমরা তিনটা কিভাবে আমরা এখানে যে একটা মনো অ্যাটমিক গ্যাস যখনই আমরা কনসিডার করি, তাহলে একটা ফ্রি স্পেসে একটা পার্টিকল আছে, একটা গ্যাস পার্টিকল আছে, এর যে কোনো ডিরেকশনে যে কোনো সময় মুভ করতে পারবে। তার অন্য আশেপাশের সাথে তার কোনো টান নাই, অ্যাট্রাকশন নাই, অন্য পার্টি, তার মানে কোনো আবদ্ধ সিস্টেমের মধ্যে নাই। কিন্তু ডায়াটমিক যখনই আমি কনসিডার করব, তখন দুইটা মলিকুল,
দুইটা মলিকুল একটা আরেকটার মাধ্যমে স্ট্রিং, আমরা ধরে নেই এই দুইটা মলিকুল তারা স্ট্রিং এর মাধ্যমে একটা যুক্ত আছে, একটা স্ট্রিং এর মাধ্যমে যুক্ত আছে। কাজেই মনোঅ্যাটমিক গ্যাসের ক্ষেত্রে সে যেহেতু যে কোনো সময় যে কোনো ডিরেকশনে মুভ করতে পারতেছে, এটা শুধুমাত্র তার টোটাল এনার্জি যেটা সেটা হচ্ছে ট্রান্সলেশনাল এনার্জি, তার মোশনটা হলো ট্রান্সলেশনাল মোশন, তার টোটাল এনার্জি হলো ওই তার ডিগ্রিজ অফ ফ্রিডম। তাহলে তখন আমরা যেটা পাবো সেটা হচ্ছে তিনটা। কাজেই একটা ডিগ্রিজ অফ ফ্রিডমের জন্য তার এনার্জি হলো হাফ অফ কেটি, তিনটা ডিগ্রিজ অফ ফ্রিডমের জন্য তার এনার্জি হচ্ছে আমাদের 3/2 কেটি। এটা হলো একটা মলিকুলের ক্ষেত্রে আমরা কনসিডার করার চেষ্টা করতেছি। ইফ উই কনসিডার দেয়ার আর 1 গ্রাম মলিকুল অফ গ্যাস, যদি আমরা কনসিডার করি 1 গ্রাম অফ মলিকুল গ্যাস, তাহলে 1 গ্রাম মলিকুল অফ গ্যাসের ক্ষেত্রে আমাদের টোটাল নাম্বার অফ অ্যাটম থাকবে হুইচ ইজ ইকুয়াল টু অ্যাভোগাড্রো নাম্বার n। nটা হচ্ছে আমাদের, তাহলে একটার জন্য আমার এনার্জি হলো 3/2 কেটি, তাহলে n নাম্বার অফ মলিকুলের জন্য এনার্জি 3/2 n কেটি। আবার আমরা জানি nk ইজ ইকুয়াল টু r, which is equal to 3/2 RT at a temperature T. At temperature T তার টোটাল এনার্জি হচ্ছে একটা ওই n নাম্বার অফ মলিকুলস 1 গ্রাম মলিকুল অফ গ্যাস which is equal to 3/2 RT at temperature T. এখন দেখো, now if we consider এখানে যেটা বললাম n is equal to অ্যাভোগাড্রো সংখ্যা আর k is equal to r/n, এটা আমরা জানি দিস ইজ কল্ড বোল্টজম্যান কনস্ট্যান্ট। তাইলে এইটা হলো টেম্পারেচারে টি তে তার এনার্জি হচ্ছে এই। তাহলে যদি আমি কনসিডার করি টেম্পারেচার টি এর পরিবর্তে T+1 আমি 1 ডিগ্রি সেন্টিগ্রেড বাড়াই, 1 ডিগ্রি সেন্টিগ্রেড যদি বাড়াই তাহলে তার এনার্জি হবে ET+1, আমরা এইভাবে লিখতে পারি। তাহলে দেখো 3/2 r, টি এর পরিবর্তে T+1, টি এর পরিবর্তে T+1 মানে আমি 1 ডিগ্রি টেম্পারেচার বাড়িয়েছি, তাহলে আমার এনার্জি যেটা হবে at T+1 ডিগ্রি কেলভিনে আমার 3/2 r T+1 এতটুকু এনার্জি। তাইলে আমাদের এই যে 1 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার বাড়ানোর ফলে যে এনার্জিটা পেলাম, এনার্জি ওই পার ডিগ্রি টেম্পারেচার ইনক্রিজ করার ফলে আমার এনার্জির পরিবর্তন কতটুকু হলো? এনার্জির পরিবর্তন যেটা হবে সেই পরিবর্তনটা হচ্ছে আমাদের দেখো ডিই, চেঞ্জ ইন এনার্জি, ET+1 মাইনাস CT, এই দুইটাকে সাবট্রাক্ট করার চেষ্টা করতেছি। 3/2 RT+1 মাইনাস 3/2 RT which is equal to just এই যে 3/2, এটা থাকবে, এটা কিন্তু আবার ফাংশন না, T+1 এটা কিন্তু ফাংশন না। তো কাজেই 3/2 RT প্লাস 3/2 R এখানে থাকবে 3/2, তার মানে 1 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার পরিবর্তনের জন্য আমাদের এনার্জির পরিবর্তন হচ্ছে 3/2 R। কাজেই এই যে ইনক্রিজ ইন এনার্জি আমরা 1 ডিগ্রি সেন্টিগ্রেড পরিবর্তন হলো, আমরা ওইটাকে লিখতে পারি ইন দা ফর্ম অফ দেখো DE is equal to NCV into DT, NCV into DT। এনটা হচ্ছে নাম্বার অফ গ্যাস, গ্রাম মলিকুল অফ গ্যাস, n is equal to 1 এক্ষেত্রে, এবং DT is equal to টেম্পারেচার হলো 1, DT is equal to 1 ডিগ্রি সেন্টিগ্রেড আমরা কনসিডার করেছি। কাজে দেখো আমরা অটোমেটিক্যালি ইফ উই কনসিডার n is equal to 1, DT is equal to 1, তখন অটোমেটিক্যালি আমরা পাবো DE is equal to CV, তখন অটোমেটিক্যালি আমরা পাবো DE is equal to CV। তাইলে এখানে দেখো এই জিনিসগুলো এখানে বলার চেষ্টা করেছি। তাইলে এই যে এখানে পাইলাম DE is equal to 3/2 R, তার মানে আলটিমেট DE is equal to CV, জাস্ট আমরা লিখতে পারি এখানে যে DE which is equal to CV is equal to 3/2 R। তাহলে এই যে DE/DT is the increase of internal energy per unit degree rise in temperature, তার মানে এই যে এখানে পার ইউনিট DT is equal to 1 কনসিডার করেছি বলে এখানে নাই, তার মানে আমার ইন্টারনাল এনার্জির 1 ডিগ্রি সেন্টিগ্রেড বাড়াইলে আমার ইন্টারনাল এনার্জির যে পরিবর্তনটা হবে which is equal to specific heat at constant volume, এটা আমরা বলার চেষ্টা করি। এবং আমরা জানি যে CP minus CV is equal to R, কাজে অটোমেটিক্যালি CP is equal to CV plus R, কাজে 3/2 R plus R 5/2 R, কাজে আমাদের রেশিও বিটুইন টু স্পেসিফিক হিট গামা which is equal to CP by CV is equal to 5/2 R।
বলো, কিছু বলছো? 5/2r divided by 3/2r which is equal to just 1.67. তার মানে এটা হলো মনোঅ্যাটমিক গ্যাসের ক্ষেত্রে, মনোঅ্যাটমিক গ্যাসের ক্ষেত্রে আমাদের স্পেসিফিক রেশিও বিটুইন টু স্পেসিফিক হিট which is equal to 1.67. বলো দেখি তোমাদের কিছু জিজ্ঞাসা আছে কিনা এখানে, তারপরে পরেরটাই যাই। আচ্ছা, ধরে নিচ্ছি আপাতত নাই। ডায়াটমিক মলিকুল, ডায়াটমিক মলিকুল তার মানে দুইটা মলিকুল আমরা কনসিডার করতে পারি এবং তারা একটা স্ট্রিং এর মাধ্যমে, আমরা ধরে নিই তারা একটা স্ট্রিং এর মাধ্যমে কানেক্টেড অবস্থায় আছে এবং তাদের শেপটা কানেক্টেড জাস্ট টু স্পেয়ারস জয়েন্ট বাই এ রিজিড রড, টু স্পেয়ারস দুটো অ্যাটম স্পেয়ার জয়েন্ট বাই এ রিজিড রড, একটা ডাম্বেল শেপ আমরা কনসিডার করতে পারি। তাইলে এখানে দেখো দুইটা জাস্ট এখানে দুইটা পার্টিকেল একটা রডের মাধ্যমে এখানে কানেক্টেড অবস্থায় আছে, এখানে কানেক্টেড অবস্থায় আছে। তাহলে তারা কানেক্ট এইভাবে যদি কানেক্টেড থাকে, তারা এক্স অ্যাক্সিসে কানেক্টেড আছে, তাদের মধ্যে রোটেশনটা কিভাবে হবে? আমরা নরমালি একটা ফিগার এখানে দেওয়া দরকার ছিল, ফিগারটা তো আমার আঁকা হয় নাই, এটা মনে নাই, ভুলে গেছি আসলে, ফিগারটা দেওয়া নাই। তাইলে তারা যখন কানেকশনটা হবে, তাদের তিনটা কম্পোনেন্টেই রোটেশন হতে পারে, রোটেশন তিনটা কম্পোনেন্টেই হতে পারে। বাট এই দুইটা পার্টিকেল যখন কানেক্টেড থাকবে, একটা রডের মাধ্যমে যখন কানেক্টেড থাকবে, যে অ্যাক্সিসে থাকুক তারা, ওই অ্যাক্সিসে যখন তাদের মধ্যে রোটেশন হতে যাবে, দেখো এইভাবে যদি আমি রোটেট করতে যাই, তাহলে কি হবে? তাইলে এখানে তাদের মধ্যে এখানে জাস্ট রোটেশন খুব কম হবে, নিজের অ্যাক্সিসে রোটেশন মোমেন্ট অফ ইনারশিয়া অলমোস্ট জিরো। নিজেদের অ্যাক্সিসে যে অ্যাক্সিসে তারা থাকবে ওই দুইটা পার্টিকেল, তখন তাদের ওই অ্যাক্সিসে মোমেন্ট অফ ইনারশিয়া সেটা অলমোস্ট জিরো, অলমোস্ট জিরো হওয়ার ফলে আলটিমেট ফাইনালি রোটেশন হবে অন্য দুইটা অ্যাক্সিসে। যে দুইটা অ্যাক্সিসে পার্টিকেল দুইটার অবস্থান আছে, ডায়াটমিক মলিকুল একটা অ্যাক্সিসে থাকবে, যে কোনো অ্যাক্সিসে থাকতে পারে তারা, তার মানে রোটেশন হবে অন্য দুইটা অ্যাক্সিসে, অন্য দুইটা অ্যাক্সিসে, কিন্তু তারা নিজের অ্যাক্সিসে সেম অ্যাক্সিসে তাদের এখানে মোমেন্ট অফ ইনারশিয়াটা অলমোস্ট জিরো হবে না, ভেঙে যাবে। যে কারণে তাহলে তাদের টোটাল নাম্বার অফ ডিগ্রিজ অফ ফ্রিডম আমরা তখন কনসিডার করি তিনটা হলো, ট্রান্সলেশনাল মোশনের জন্য ডিগ্রিজ অফ ফ্রিডম, আর রোটেশনাল মোশনের জন্য হচ্ছে দুইটা কম্পোনেন্ট, দুইটা কম্পোনেন্ট। তাহলে টোটাল নাম্বার অফ ডিগ্রিজ অফ ফ্রিডম 3 + 2 এটা হচ্ছে 5। টোটাল নাম্বার অফ ডিগ্রিজ অফ ফ্রিডম যেটাকে আমরা বলছি 3 + 2, তিনটা হলো ট্রান্সলেশনাল এবং দুইটা হচ্ছে আমাদের রোটেশনাল মোশন। কাজে এবং প্রত্যেকটা ডিগ্রিজ অফ ফ্রিডমের জন্য আমার এনার্জি হচ্ছে হাফ অফ কেটি। তাহলে এই পাঁচটা ডিগ্রিজ অফ ফ্রিডমের জন্য তাদের টোটাল এনার্জি হলো 5/2 কেটি। পাঁচটা ডিগ্রিজ অফ ফ্রিডমের জন্য তাদের এনার্জি হচ্ছে আমাদের 5/2 কেটি। তাহলে একটা জিনিস এখানে খেয়াল করো, তাহলে ফর ফর 1 গ্রাম মোল অফ গ্যাস, 1 গ্রাম অফ মোল অফ গ্যাসের জন্য আমাদের নাম্বার অফ অ্যাভোগাড্রো সংখ্যা হুইচ ইকুয়াল টু n × 5/2 কেটি। তাহলে 5/2 n কেটি ইজ ইকুয়াল টু n কে ইজ ইকুয়াল টু r 5/2 RT। তার মানে ফর 1 গ্রাম মোল অফ গ্যাস এট T ডিগ্রি কেলভিন টেম্পারেচারে তাদের এনার্জি হলো 5/2 RT। তাহলে at T+1 ডিগ্রি কেলভিনে ET +1 which is equal to 5/2 RT + 1, 5/2 RT + 1। তাহলে 1 ডিগ্রি সেন্টিগ্রেড আমার চেঞ্জ হওয়ার জন্য, 1 ডিগ্রি সেন্টিগ্রেড চেঞ্জ হওয়ার জন্য আমার এই 1 গ্রাম মোল অফ গ্যাসের তার এনার্জির পরিবর্তন কতটুকু? DE is equal to, দেখো জাস্ট এখানে দুটাকে সাবট্রাক্ট করি, তাহলে 5/2 R। মনোঅ্যাটমিক গ্যাসের ক্ষেত্রে ছিল আমাদের 3/2 R, ডায়াটমিক গ্যাসের ক্ষেত্রে আমাদের এটা হলো 5/2 R। তাইলে it implies that to increase the temperature of diatomic gas molecules by 1 degree centigrade it requires more heat energy than monoatomic molecules। তাইলে ওই 1 ডিগ্রি সেন্টিগ্রেডেই আমার এখানে ডায়াটমিক গ্যাসের ক্ষেত্রে মোর হিট এনার্জি দরকার পড়বে, মোর হিট এনার্জি আমরা পাবো সেটা হচ্ছে 5/2 R। ওখানে পেয়েছিলাম 3/2 R, এখানে পেয়েছি 5/2 R। তাইলে আমরা ওই সিপি মাইনাস সিবি ইজ ইকুয়াল টু আর, তাহলে অটোমেটিক্যালি এখানে দেখো সিবি ইজ ইকুয়াল টু পেলাম আমরা 5/2 আর, তাহলে অটোমেটিক্যালি সিপি ইজ ইকুয়াল টু 7/2 আর। তাহলে রেশিও বিটুইন টু স্পেসিফিক হিট
gamma is equal to Cp by Cv, which is equal to 1.4. অর্থাৎ ডায়াটমিক মলিকুলের ক্ষেত্রে আমাদের গামাটা হচ্ছে 1.4। আচ্ছা, রেকর্ড হয় না, তোমরা তো কিছু বলো নাই, বলে না রেকর্ড হইতে থাকে, আমারও মনে নেই। ট্রাইঅ্যাটমিক মলিকুল, ট্রাইঅ্যাটমিক মলিকুল, ট্রাইঅ্যাটমিক মলিকুল হচ্ছে, দেখো জাস্ট আমরা এইভাবে কনসিডার করার চেষ্টা করতে পারি যে এইখানে একটা মলিকুল আছে আর এই দুইটা পয়েন্টে দুইটা মলিকুল আছে, দুইটা মলিকুল, এই তিনটা, তারা একটা তিনটা মলিকুল একটা আরেকটার সাথে কানেক্টেড আছে। তিনটা মলিকুল মানে এখানে দুইটা মলিকুলের সাথে কানেক্ট, এখানে একটা মলিকুল আছে আর আমার এই দুই হাতের এখানে দুইটা মলিকুল আছে, তার মানে এইভাবে তারা কানেক্টেড আছে। এইখানে একটা কানেকশন আর এই দুই হাতের মধ্যে, দুই মুষ্টির মধ্যে দুইটা মলিকুল, তারা কানেকশন আছে। এই তিনটা মলিকুল, এই তিনটা মলিকুল নর্মালি এখন এই তিনটা মলিকুল তাদের মধ্যে রোটেশন কোন দিকে হবে? আগের যেমন ডায়াটমিক মলিকুলে বলছিলাম তাদের একটা অ্যাক্সিসের মধ্যে এই নিজের অ্যাক্সিসে এখানে রোটেশন হবে না, এখানে রোটেশন হবে না, ভেঙে যাবে। কিন্তু এখন যখন তিনটা মলিকুল থাকবে, তিনটা মলিকুল তাদের মধ্যে যদি কানেকশন থাকে তাহলে সেক্ষেত্রে কি হবে? জাস্ট এখানে আমি এইভাবে বলার চেষ্টা করতে পারি আর কি। এইভাবে দেখো, তিনটা মলিকুল এই পয়েন্টে কানেকশন আছে, এইভাবে কানেকশন আছে, এইভাবে যদি কানেকশন থাকে, এই পয়েন্টে একটা, এখানে একটা, এইখানে একটা, আর এই জায়গায় একটা, এই জায়গায় একটা, এই তিনটা, তাহলে এখন রোটেশন কোন দিকে হবে? তার মানে এখন তারা যে কোনো ডিরেকশনে তাদের ট্রান্সলেশনও হতে পারবে, রোটেশনও হতে পারবে। তাহলে এক্ষেত্রে তাদের ডিগ্রিজ অফ ফ্রিডম হচ্ছে তিনটা হলো ট্রান্সলেশনাল মোশনের জন্য ডিগ্রিজ অফ ফ্রিডম, আর তিনটা হচ্ছে আমাদের রোটেশনাল মোশনের জন্য ডিগ্রিজ অফ ফ্রিডম। তাহলে সেক্ষেত্রে তাদের টোটাল নাম্বার অফ ডিগ্রিজ অফ ফ্রিডম হচ্ছে 6। তাদের ডিগ্রিজ অফ ফ্রিডম হচ্ছে 6। তিনটা হচ্ছে ট্রান্সলেশনাল মোশন আর তিনটা হচ্ছে রোটেশনাল মোশন, এই 6টা হচ্ছে ডিগ্রিজ অফ ফ্রিডম ফর ট্রাইঅ্যাটমিক মলিকুল। ট্রাইঅ্যাটমিক মলিকুলের জন্য 6টা ডিগ্রিজ অফ ফ্রিডম। তাহলে একটা ডিগ্রিজ অফ ফ্রিডমের জন্য তাদের এনার্জি হলো হাফ অফ কেটি, 6টা ডিগ্রিজ অফ ফ্রিডমের জন্য তাদের এনার্জি হচ্ছে 3 কেটি। 3 কেটি, এটা হলো 80 ডিগ্রি কেলভিন টেম্পারেচারে। তাহলে এখানে দেখো, if we consider 1 gram molecule of gas, তাহলে ET is equal to 3RT। 3RT এখানে জাস্ট একটা n যোগ করে দিয়েছি, মাল্টিপ্লিকেশন 3RT at T plus 1 ডিগ্রি কেলভিন টেম্পারেচারে এই 1 গ্রাম মোল অফ গ্যাসের এনার্জি হলো 3RT plus 1। তাহলে ফর 1 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার ডিফারেন্সের জন্য তাদের এনার্জি ডিফারেন্সটা হলো চেঞ্জিং এনার্জি, সেটা আমরা বলার চেষ্টা করতে পারি 3RT plus 1 minus 3RT which is equal to 3R। তাহলে এখানেও কিন্তু দেখো ডায়াটমিক গ্যাসের চাইতে ট্রাইঅ্যাটমিক গ্যাসে আরো এনার্জি, ওখানে আমাদের কি কত ছিল? 5/2R ছিল, 2.5R, এখানে হলো 3R। আরো ট্রাইঅ্যাটমিক গ্যাসের ক্ষেত্রে আরো এই 1 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার বৃদ্ধি করার জন্য আমরা এখান থেকে আরো বেশি এনার্জি সাপ্লাই দিতে হবে অথবা এখান থেকে পাবো। তাহলে অটোমেটিক্যালি Cp is equal to 4R, gamma is equal to 4/3 is equal to 1.33। 1.33। আবার এখানে আমরা নরমালি কনসিডার করার চেষ্টা করছি, একটা হলো লিনিয়ার মোশন, একটা হচ্ছে ট্রান্সলেশনাল মোশন, আর একটা হচ্ছে রোটেশনাল মোশন। এই তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ সবাই? জি স্যার। জি স্যার। আচ্ছা, তাইলে এখানে আরেকটা জিনিস আমরা যে ট্রাইঅ্যাটমিক মলিকুল, পলিঅ্যাটমিক, আমরা 3-6 চাইতে বেশি হতে পারে। আমরা অনেক সময় যেটা কনসিডার করি যে টেম্পারেচার ভাইব্রেশনাল এনার্জিও কাজ করে তাদের মধ্যে। যখন তাদের মধ্যে লিঙ্ক থাকবে, যদি আমরা সলিড বডি যদি আমি কনসিডার করি, মনে করো একটা সলিড বডি, তাহলে এখানে তাদের মধ্যে কিন্তু তখন আবার ভাইব্রেশন হবে, তখন ভাইব্রেশনাল এনার্জি কাজ করবে। রোটেশন ভাইব্রেশন হবে মিন্স এনার্জি যখন ট্রান্সফার করবে ডিউ টু অটোমেটিক্যালি এখানে ভাইব্রেশন হবে, তাহলে মোর এনার্জি এখানে আমাদের মোর ডিগ্রিজ অফ ফ্রিডম এখানে আসতে পারে। কাজেই এই ট্রাইঅ্যাটমিকের ক্ষেত্রে আমাদের তার মানে সেখানে ট্রান্সলেশনাল মোশন, রোটেশনাল মোশন, এট দ্য সেম টাইম ভাইব্রেশনাল মোশন এখানে আমাদের এক্সিস্ট করতে পারে। যখন করবে তার মানে ইফ উই কনসিডার দেয়ার আর 7 ডিগ্রিজ অফ ফ্রিডম, সেখানে কিন্তু তার মানে কি এটা অটোমেটিক্যালি আমাদের ওই 7 একটা মলিকুলের জন্য আমার তখন এনার্জি 7/2 কেটি, এন নাম্বার অফ মলিকুল 7/2 RT,
আর 1 ডিগ্রি সেন্টিগ্রেড বাড়াইলে অটোমেটিক্যালি দেখো চেঞ্জ ইন এনার্জি সিভি ইজ ইকুয়াল টু 7/2 r, অটোমেটিক্যালি সিপি ইজ ইকুয়াল টু 9/2 r। তাইলে যে জিনিসটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে গামা ইজ ইকুয়াল টু 1.28। তাইলে এখানে দেখো, এখানে একটা জিনিস বলা হচ্ছে, note that according to the kinetic theory of gases, the specific heat capacity at constant volume and constant pressure are independent of temperature। এখানে বলা হচ্ছে independent of temperature, টেম্পারেচার উপরে ডিপেন্ড করবে না, বাট ইন রিয়েলিটি প্রকৃতপক্ষে it is not true. The specific heat capacity varies with the temperature. টেম্পারেচার পরিবর্তন হওয়ার সাথে সাথে স্পেসিফিক হিটও আমাদের পরিবর্তন হয়, এটা ইন রিয়ালিটি। বাট আমরা এখান থেকে যেটা দেখতে পাচ্ছি টেম্পারেচার উপরে আমাদের ডিপেন্ডেন্সি নাই, বাট এখানে ইন রিয়ালিটিতে বলা হচ্ছে যে টেম্পারেচার উপরে আমাদের একটা ডিপেন্ডেন্সি থাকবে। যদি আমরা এক্সপেরিমেন্ট যখনই করতে যাব, তার মানে এক্সপেরিমেন্টে আমরা দেখতে পারি যে টেম্পারেচার উপরে ডিপেন্ড করবে, তার মানে এক্স্যাক্টলি আমরা কনস্ট্যান্ট পাই না, যে কোনো টেম্পারেচারে আমরা কনস্ট্যান্ট থাকবে এটা থাকে না। রিলেশন বিটুইন গামা, এই যে গামা মনোঅ্যাটমিক গ্যাস, ডায়াটমিক গ্যাস, ট্রাইঅ্যাটমিক গ্যাস, তাহলে এটা আমাদের পরিবর্তন হতে থাকলো। তাহলে এখানে আমাদের রিলেশন বিটুইন গামা এন্ড ডিগ্রিজ অফ ফ্রিডম। স্যার আমাদের ক্লাস টাইম আজকে শেষ হয়ে গেছিল। হ্যাঁ, কখন শেষ হয়ে গেছিল? স্যার আজকে 45 মিনিটের ক্লাস তো স্যার। 45 মিনিটে তো আমাদের কোনো ক্লাস নাই, 50 মিনিটে বলতে পারতাম যে 50 মিনিটের 50 মিনিটের স্যার। তাহলে শেষ হয়ে গেছে। 50 মিনিট। আচ্ছা, আমরা শেষ করে দিব এই ছোট্ট একটা টপিকস, এইটা এই ডিগ্রিজ অফ ফ্রিডমটা শেষ করে ছেড়ে দিই। আর ক্লাস যখন করতেছি আমরা 10 মিনিট বেশি করলে তো অসুবিধা নেই, আছে নাকি? না স্যার নেই। আচ্ছা, আমি এই টপিকটা পড়াই, রিলেশন বিটুইন গামা এন্ড ডিগ্রিজ অফ ফ্রিডম, এটা পড়ে আজকে ছেড়ে দিব। তাহলে ডিগ্রিজ অফ ফ্রিডমের কাজটা শেষ হবে আমাদের। তাইলে এখানে গামা আমরা নরমালি যেহেতু ডিগ্রিজ অফ ফ্রিডম আমরা কনসিডার করি এখানে এন, একটা ডিগ্রিজ অফ ফ্রিডমে আমাদের এনার্জিটা ডিস্ট্রিবিউটেড হয় হাফ অফ কেটি। ইফ উই কনসিডার দেয়ার আর, এই এনটা হলো আমাদের এন ডিগ্রিজ অফ ফ্রিডম, এন নাম্বার অফ ডিগ্রিজ অফ ফ্রিডম। মনোঅ্যাটমিকের ক্ষেত্রে 3, ডায়াটমিকের ক্ষেত্রে 5, ট্রাইঅ্যাটমিকের ক্ষেত্রে বলেছি আমরা 6। এই এনটা হলো ডিগ্রিজ অফ ফ্রিডম। ইন জেনারেল আমরা বলার চেষ্টা করতেছি একটা ডিগ্রিজ অফ ফ্রিডমের এনার্জি হলো হাফ অফ কেটি, তাহলে এন নাম্বার অফ ডিগ্রিজ অফ ফ্রিডম হলো হাফ অফ এন কেটি। যদি 1 গ্রাম অফ মোল আমরা গ্যাস আমরা কনসিডার করি, তাহলে সেখানে থাকবে আমাদের এনটা হলো আমাদের অ্যাভোগাড্রো সংখ্যা ফর 1 গ্রাম মলিকুল, দিস ইজ দ্য নাম্বার অফ মলিকুলস। আর এই এনটা স্মল এন, এটা হলো ডিগ্রিজ অফ ফ্রিডম। ডিগ্রিজ অফ ফ্রিডম আবার এটা কিন্তু আবার নাম্বার অফ মলিকুলস এর সাথে মিলাই ফেলো না। তাহলে এখানে কে ইজ ইকুয়াল টু আমরা বলছি আর বাই এন। তাহলে এখানে দেখো টেম্পারেচার টি হুইচ ইজ ইকুয়াল টু হাফ অফ এন আর টি। এখানে হাফ অফ এন কে টি ছিল ফর এন নাম্বার অফ মলিকুলস, অ্যাভোগাড্রো সংখ্যা হাফ অফ এন আর টি। তাহলে 1 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার যদি বাড়াই তাহলে ওইটা হবে হাফ অফ এন আর টি প্লাস 1। তাহলে চেঞ্জ ইন 1 ডিগ্রি সেন্টিগ্রেড বাড়ানোর ফলে আমার এনার্জির পরিবর্তন কতটুকু হলো দেখো, হাফ অফ এই যে এখানে এন আর টি প্লাস 1, হাফ অফ এন আর টি হুইচ ইজ ইকুয়াল টু হাফ অফ এন আর, হাফ অফ এন আর, এটা হলো আমাদের সিভি। তাহলে সিপি ইজ ইকুয়াল টু কত হবে? হাফ অফ এন আর প্লাস আর। তাহলে হাফ অফ এন প্লাস 1 ইন্টু আর, তাহলে দেখো এন প্লাস 2 ডিভাইডেড বাই 2 আর, এটা হচ্ছে আমাদের সিভি। তাহলে সিপি এটা হলো সিপি, আর সিভি ইজ ইকুয়াল টু হাফ অফ এন আর, এটা হলো সিভি। তাহলে দেখো এন প্লাস 2 ডিভাইডেড বাই 2, 1 প্লাস 2 ডিভাইডেড বাই এন। ইন জেনারেল আমরা 1 প্লাস 2 ডিভাইডেড বাই এন। তাহলে গামা ইজ ইকুয়াল টু, এখানে দেখো এখন যদি আমি বসাই if we consider n is equal to 3 monoatomic gas, দেখো 2/3 1.67, diatomic ক্ষেত্রে 5 2/5 1.4, triatomic ক্ষেত্রে 2/6, তাহলে কত হবে 1.33। তাহলে that's the ratio of two specific heat gamma is equal to 1 plus 2 divided by number of degrees of freedom. এখন দেখো in general if we consider number of is equal to 100, যদি 100 আমি কনসিডার করি তাহলে দেখো 2/100 0.02 1.02। যদি নাম্বার অফ ডিগ্রিজ অফ ফ্রিডম ইনফিনিটি হয় তখনই শুধুমাত্র গামা ইজ ইকুয়াল টু 1 হবে, আদারওয়াইজ অলওয়েজ গামা রেশিও বিটুইন টু স্পেসিফিক হিট হুইচ ইজ গ্রেটার দেন 1, হুইচ ইজ অলওয়েজ গ্রেটার দেন 1 হবে।
তাহলে এখানে নাম্বার অফ ডিগ্রিজ অফ ফ্রিডম যদি টেন্স টু ইনফিনিটি, অটোমেটিক্যালি গামা উইল অ্যাপ্রোচ টু ইউনিটি 1 এর দিকে তখন চলে যাবে। এই টার্মটা 0 হয়ে যাবে। এই টার্মটা তখন যদি ইনফিনিটি হয়, এই টার্মটা 2/ইনফিনিটি, এইটা 0, গামা ইজ ইকুয়াল টু 1। আদারওয়াইজ গামা ইজ অলওয়েজ গ্রেটার দেন 1 হবে। এই পর্যন্ত তাহলে আজকে আমরা দেখার চেষ্টা করলাম ডিগ্রিজ অফ ফ্রিডম। ঠিক আছে, এখন বলো এর মধ্যে তোমাদের কোনো প্রবলেম কিছু আছে কিনা, আমরা একটু ডিসকাস করি, তাহলে ছেড়ে দিব। কোনো অসুবিধা আছে? না স্যার। আপাতত নাই। কোনো অসুবিধা থাকলে আমাকে জিজ্ঞেস করতে পারো, তাহলে আমরা আজকে শেষ করার চেষ্টা করি। ঠিক আছে, ওকে।